সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও মোটামুটি ভালো আছি। আমার জ্বরটা অনেকটাই কমে গেছে, এখন একটুখানি সুস্থ আছি। তোমরা যারা আমার ভিডিও দেখো তাদেরকে জানাই শতকোটি প্রণাম এবং ছোটদেরকে জানাই আমার আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। দেখো, আমাদের কিন্তু মানে ফুলের টবের ফুল গাছগুলো অনেকটাই এখন বড় হয়ে গেছে আর কালারটা কিন্তু দারুণ হয়েছে। যেহেতু আমাদের নিরামিষ, এই জন্য সকাল সকাল সার্ফ দিয়ে আমি গ্যাসটাকে একটু মেজে নেব। যদিও বা আমি গ্যাসের মধ্যে মাছ মাংসটা খুব কম রান্না করি, তবুও তো মাঝে মাঝে পেঁয়াজ ভাজা করি বা লঙ্কা ভাজা করি আলু সিদ্ধর জন্য। এই জন্য নিরামিষের দিন আসলেই আমার সার্ফ দিয়ে গ্যাসটা পরিষ্কার করে না নিলে মনের দিক থেকে আমি তৃপ্তি পাই না। এই জন্যই সকাল সকাল সার্ফ দিয়ে গ্যাসটাকে আগে মুছে নিব। আমার রান্নাঘরের উপরটা ফাঁকা, টিনগুলো তো এটাকে দোচালা রান্নাঘর বলে, তো টিনের বেড়াগুলো যতটুকু আছে ততটুকু আছে, উপরটা ফাঁকা। এই জন্য উপর দিক থেকে রৌদ্র এসে ঠিক মুখের মধ্যেই পড়ে। যখন রান্না করব তখন উনুনে পড়ে, এরকম একটুখানি অসুবিধা হয়, কিন্তু কিছু করার নেই। ওই জায়গাটা আবার বন্ধ করে দিলে একদমই আলো হবে না ঘরে, যার জন্য ওই জায়গাটা বন্ধ করা হয়নি। তো দেখো, মোটামুটি আমার গ্যাসটা মোছা হয়ে গেল। এবার আমি চা করে নেব। এইদিকে তোমাদের দাদা ভাই সকাল সকাল আজ ব্রাশ করে নিয়েছে, আর ব্রাশ করেই ওর চায়ের প্রয়োজন, যার জন্য মা রান্না করে চা করে খেয়ে নিয়েছে। আর আজ আমি সকাল সকালই স্নান করেছি, যার জন্য একটুখানি আমার লেট হয়ে গেল। তো যাই হোক, আমি এবার চা করে নেব। যেহেতু মিস্ত্রি দাদা ওরাও চলে এসেছে, তো একবারেই চাটা করে মিস্ত্রি দাদাদেরকেও দিয়ে দেব। জ্বরটা কমে যাওয়াতেই আজ আমি সকাল সকাল স্নান সেরে নিয়েছি। স্নান করে একটা রান্না করা অভ্যাস হয়ে গেছে, যার জন্য আমার আর তর্স হয় না। সকাল সকাল স্নান করে নিলে মনে হয় যেন আমার সব কাজ হয়ে গেল। কেন বলো তো? চাটা নামিয়ে নিয়ে ওইদিকে আমি ভাতটা বসিয়ে দিতে পারবো, এই জন্য। তাহলে সুবিধা হয়। আর না হলে আবার চা খেয়ে চায়ের বাসন ধুয়ে তারপরে স্নান করতে বা চা খেতে খেতে একটুখানি টাইম চলে যায়। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু দেখো আমার চাটা হয়ে গেছে। এবার আমি চা বিস্কিট নিয়ে আগে মিস্ত্রি দাদাদের দিয়ে দেব। মিস্ত্রি দাদাদের দিয়ে তারপরে আমি খেয়ে নেব। এদিকে আবার মার পুজোও কমপ্লিট হয়ে গেছে। মা আজকে একখানে যাওয়ার কথা ছিল, এখন শুনছি যাবে না। তো পুজোও কমপ্লিট হয়ে গেছে। মাও একটুখানি আমাকে রান্নায় হেল্প করতে পারবে। এদিকে বড়মা এসেছিল আমাদের বাড়িতে, তো মিস্ত্রিদের সঙ্গে কথা বলছিল। আমি জোর করছিলাম, চা খাবে না বলছে, তারপরেও আমি একটুখানি চা বড়মাকে দিয়ে দেব। এই বড়মা কিন্তু দিনে একবার দুবার আমাদের বাড়ি আসতেই থাকে। এই বড়মাই হচ্ছে আমার নিজের জেঠি শাশুড়ি। তো আমিও বড়মাদের বাড়িতে দিনে একবার দুবার যেতেই থাকি, যত তাল থাকুক না কেন। আগে যখন আমি স্কুল করতাম তখনও আমি সকালে ভাত বসিয়ে দিয়ে হলেও বড়মার সঙ্গে একটুখানি দেখা করে আসতাম, কারণ বড়মার সঙ্গে আমার ভালোবাসাটা একটু বেশি, টানটাও একটু বড়মার সঙ্গে বেশি। আর বড়মাকে না দেখলে আমার একদমই ভালো লাগে না, যার জন্য আমি ওদের বাড়িতে সবসময়ই যাই। তো তোমরা ভাববে যে এই দিদিভাইয়ের সবার সঙ্গে ভালোবাসাটা বেশি বা সবার সঙ্গে টানটা বেশি। সেটা নয়, কি বলো তো, সবার সঙ্গেই মিশি, সবার সঙ্গে কথা বলি, সবাইকেই ভালোবাসি, কিন্তু তার মধ্যে থেকেও একটু অন্যরকম আর কি ব্যাপার। একটা বড়মা একটু বয়স্ক, যার জন্যে বড়মার শরীর মাঝে মাঝেই খারাপ হয়ে যায়, মাঝে মাঝে সুস্থ থাকে। এই জন্য দিনে দুই একবার বড়মাকে দেখতে যাই। আর বড়মাও আমাদের বাড়িতে দুই একবার আমি কি করছি দেখতে আসে। তোমরা দেখবে যে তোমাদের বাড়িতে বেশি আসবে, বেশি যাওয়া আসা করবে, তাদের সঙ্গে আন্তরিকতাটা একটু অন্যরকম হয়। তো যাই হোক, যত কথাকে বাড়াবো ততই কথা বাড়বে। তো দেখো, এদিকে কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি। ওই ঘরের গ্যাসটাকে মুছে নিলাম, মুছে নিয়ে চা করলাম। আর এতগুলো লোকের রান্না আমি গ্যাসে করব না, উনুনেই করব, যেহেতু নিরামিষ ঘর আছে। আর আজকে কিন্তু ওই ঘরটা মুছিনি, এই ঘরটাতেই রান্না করব, কারণ ওই ঘরটা কালকে মুছে নেব। জ্বর থেকে মাত্র উঠেছি, যদি বেশি জল কাদা হাতাই তাহলে হয়তো জ্বরটা আবার ফিরে আসবে। মাও বারণ করছিল, এই জন্য নিরামিষের জন্য এই ঘরেই রান্না করি। আর আমি প্রত্যেক শনিবারই তোমরা দেখবে আমি এই ঘরে রান্না করি। তো মিস্ত্রি ওরা আছে, আজকে নিরামিষই হবে সব কিছু। তো গাছে প্রচুর সিম হয়েছে, যার জন্য রেগুলার সিম ছেঁড়া হচ্ছে আর খাওয়া হচ্ছে। সিমটাও এত ভালো,
মানে ভাজা বা ঘন্ট যেটাই খাও না কেন খুব টেস্টফুল হয়। যার জন্যে তোমরা হয়তো ভাববে দিদিভাই রোজ দিনই সিম আর আলু একসঙ্গে ভাজা করে। সিম আর আলু একসঙ্গে ভাজা করার উদ্দেশ্য হচ্ছে আলু ভাজাটা ছেলে খেতে ভালোবাসে, ওকে বেছে বেছে দিয়ে দেই একটুখানি, আর সিমটা আমরা মোটামুটি সবাই খাই। আর যেহেতু গাছে হয়েছে তো খেতে আপত্তি কোথায়। তো সিম ভাজা নামিয়ে বসিয়ে দিলাম শাক। এটা হচ্ছে বথুয়া শাক। কালকে বিকেলবেলা মা জমিতে বসে বসে শুধু বথুয়া শাক তুলেছে। শুধু বথুয়া শাকের কিন্তু একটা অন্যরকম টেস্ট হয়। তো যাই হোক, শাকটাও করে নেব আজকে যেহেতু নিরামিষ, আর এই জন্যেই শাক বা ভাজা ভুজা এগুলো তো আমি একটু খেতে ভালোই বাসি। যার জন্যে আরও শনিবারের দিন আসলেই শাকটা বিশেষত করেই থাকি। শাকটা আমার প্রচণ্ড পছন্দের জিনিস। তো তোমরা কে কে শাক খেতে ভালোবাসো অবশ্যই আমাকে জানিও। তো এবার বসাবো আমি বাঁধাকপি। এবার দেখো মিস্ত্রি দাদা ওরা আছে, বাঁধাকপিটা রান্না না করলে হবে না, একটা ঘন্ট লাগেই। শুধু ভাজা বা ডাল বা অন্য কোনো সবজি দিয়ে খেতে দিতে একটা বিরক্তিকর লাগে। তো এই জন্যেই মানে শাকটাকে নামিয়ে নেব, শাক আর সিম আলু ভাজা, আর এদিকে বাঁধাকপি ঘন্ট করব, আর ফুলকপি আলু সয়াবিন দিয়ে একটা সবজি বানাবো। আমি ভেবেছিলাম একটুখানি মুগ ডাল করব, কিন্তু মিস্ত্রি দাদা ওরা মুগ ডাল খেতে চায় না। পাশাপাশি গ্রামের মানুষ তো তো বলছিল যে কাকিমা মুগ ডাল করো না। তো এই জন্যে আর মুগ ডালটা করলাম না, সয়াবিন আলু ফুলকপি দিয়ে একটা ঝোল ঝোল বানিয়ে নেব। তো তোমরা দেখতে থাকো আমার রান্নাগুলো। আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়ে আবার ভাবছি যে আজকে একটুখানি শরীরটা ভালো হয়েছে, আবার আজকে টিউশনেরও ডেট আছে, যেতেই হবে টিউশনে। এই জন্য তাড়াতাড়ি রান্না করে ওদেরকে আজকে 2টা না বাজতেই খেতে দিয়ে দেবো। খেতে দিলে আমার একটু কাজটা এগিয়ে যাবে, আবার ভয়েস দেওয়ার ব্যাপার থাকে। তো তাড়াতাড়ি টিউশনে গেলে সন্ধ্যার আগে বাড়িতে ফিরলে আমার আর ঠান্ডাটা লাগবে না। আর কি বলো তো, টিউশন একবার স্টার্ট করেই না বন্ধ দিতে ইচ্ছা করে না। আর বন্ধ দিলে আমার প্রচণ্ড চাপ হয়ে যায়, তখন আমাকে ওইটা আবার মেকআপ করতে হয়। জানি না তোমাদের ওখানে কীরকম, কিন্তু আমাদের এখানে এরকম। ছাত্ররা যদি মিস দেয় তাহলে আলাদা ব্যাপার, কিন্তু টিচার যদি মিস দেয় তাহলে টিচারকে ওই দিনটা মেকআপ করে দিতে হয়। এই জন্য তখন আবার একদিনের 2টো টিউশন পড়িয়ে মেকআপ করতে হয়। যার জন্য আমি চাই না টিউশনগুলো মিস দেই, মানে যতটা পারি মানে ডেটে করার চেষ্টা করি। কথা বলতে বলতে দেখো আমার কিন্তু ঘন্টটাও রান্না হয়ে গেল। একজন কমেন্টে বলেছে আমাদের অনেক জমি, অনেক ধান হয়, তারপরেও আমি নাই নেই বলি। এটা নাই নেই বলা নয় দাদাভাই বা দিদিভাই, যেই হোক না কেন। কি বলো তো, যারা কৃষিকাজ করে তারাই জানে একটা ধান রোপণ করতে সেই সৃষ্টির থেকে কতটা খরচ। এবার যদি সেই খরচটাকে ধান পাওয়ার পরে তুমি বিক্রি করে দিতে যাও না, তাহলে কিন্তু দেখবে যে অর্ধেকের বেশি চলে যায়, সামান্য কিছু লাভ হয়। তো এবার ওই সামান্য কিছু লাভ দিয়ে ছেলেকে পড়ানো, তারপরে বাড়িঘরের কাজ করা বা বাহ্যিক আত্মীয় স্বজন নিমন্ত্রণ সমস্ত কিছু না মেকআপ করা প্রচণ্ডই চাপ হয়ে যায়। তো যারা মধ্যবিত্ত ঘরে বিলং করে তারাই বুঝতে পারে যে কৃষিকাজ করে সংসার চালানোটা কতটা মানে কঠিন কাজ। তো যাই হোক না কেন, যে যেভাবে নিতে পারে সে সেভাবে নেওক, এতে আমার কোনো দুঃখ নেই। হ্যাঁ, হয়তো বা আজ যদি তোমাদের দাদাভাই যেরকম শিক্ষিত, আজকে তোমাদের দাদাভাই যখন একটা কোম্পানিতে কাজ করতো বা যখন আমার শ্বশুরমশাই চাকরি ছিল, তখন কিন্তু কখনোই আমি নাই কথাটা বলিনি, বা আমাদের মানে সংসার চালাতে অসুবিধা হচ্ছে সেটাও বলিনি, আর এখনও আমি বলি না। হ্যাঁ, যেটুকু আছে ডাল ভাত খেয়ে চলে যেতে পারবো, কিন্তু মানুষের মতো করে হয়তো বা বিলাসিতা করতে পারবো না, বা বাচ্চাকে সেরকম একটা স্ট্যান্ডার্ডত্ব করে পড়াশোনা করানো কিন্তু প্রচণ্ড খরচ, তোমরা নিজেরাই জানো। তো এই যে আমার চাহিদাটা কোথায়, আমার চাহিদা হচ্ছে আমার ছেলেকে নিয়ে। আমি বারবার বলি যে আমার চাহিদা হচ্ছে আমার ছেলেকে একটু ভালো পড়ানো, ভালো খাওয়া, বা ভালো কিছু টিউশন দিয়ে মানুষের মতো মানুষ করা। এর বেশি আমি কিছুই চাই না, যার জন্যই এত পরিশ্রম করি আমি। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু ফুলকপির সবজিটা হয়ে গেল। ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আর নিরামিষ সবজিতে ধনেপাতা দিলে ভালোই লাগে, আর বিশেষত শীতের দিনে যে কোনো সবজিতেই ধনেপাতা খেতে আমার প্রচণ্ড ভালো লাগে। এই জন্যই আমি প্রত্যেকটা সবজিতেই দেখবে ধনেপাতাটা দিয়ে থাকি। ধনেপাতা দিয়ে হালকাখানি একটু জাল করে নিচ্ছি। তরকারিটা হয়ে গেছে, এই জন্য বসিয়েছিলাম ওখানে। তরকারিটাকে নামিয়ে একবারে রান্নাঘরটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে পড়বো। রান্নাঘর থেকে বেরিয়ে হাত মুখটা একটু রান্না করে না ধুলে ভালো লাগে না, একটুখানি ধুয়ে নেব।
যাই হোক, এইদিকে দেখো এক মিস্ত্রি দাদাকে খেতে দিয়ে দিয়েছি, ও আগেই খেয়ে নিয়েছে ওই দাদা। আর এদিকে তোমাদের দাদা ভাই আর এক মিস্ত্রি দাদাকে খেতে দিয়ে দিলাম। তো তারপরে আমি খেয়ে নেব। আর আজকে যেহেতু এক মিস্ত্রি আগেই খেয়ে নিয়েছে, এবার তোমাদের দাদা ভাই যার জন্য এই মিস্ত্রি দাদার সঙ্গে খেতে বসে পড়লো। একা একা খাবে, ব্যাপারটা একটু কেমন দেখায়, যার জন্যে মিস্ত্রি দাদার সঙ্গেই তোমাদের দাদাভাইকে বসিয়ে দিলাম। যদিও বা আমরা দুজন বেশিরভাগটাই একসঙ্গে খাই, কিন্তু অনেক সময় হয় না যে পরিস্থিতি এরকম একটা কিছু হয়ে যায়, যার জন্য একা একাও মাঝে মাঝে খেতে হয়। আমি একা খেতে একদম ভালোবাসি না, যার জন্য তোমাদের দাদাভাই বসতে চাচ্ছিল না খেতে। তারপরে আমি বললাম যে উনি একা একা খাবে, তো একসঙ্গেই তুমি খেয়ে নাও, তারপর আমি খেয়ে নেব। কবে থেকেই ভাবছি যে কাজগুলো শেষ হয়ে গেলে একটুখানি বাড়িতে যাব, কিন্তু সেটাই আর হয়ে উঠছে না। রোজ দিন একটা দুটো করে মিস্ত্রি আসছে, যার জন্য আমাকে বাড়িতেও থাকতে হচ্ছে, আবার এদিকে আমি বাড়ি থেকে বেরোতেও পারছি না। এরকম করতে করতে দেখো আমার কিন্তু টিউশন ব্যাচগুলো ধরা হয়ে গেল। এখন আর মনে হচ্ছে না টিউশনগুলোকে বাদ দিয়ে যাওয়া হবে। আর যখনই টিউশন শুরু হয়ে যায় তখন কিন্তু আর বাদ দিয়ে কোথাও যেতে ইচ্ছা করে না, একটা টেনশন কাজ করে, যার জন্য খুব অসুবিধা হয়। চাইছিলাম কিন্তু যেতে পারলাম না, কি করা যাবে। তো দেখা যাক, যেদিনকে হয়তো টিউশন থাকবে না সেদিনকে হয়তো একটু গিয়ে ঘুরে আসবো। তো এদিকে দেখো আমি বারান্দায় খেতে বসে পড়লাম একা একা। খেতে বসে ছেলেকে ডাকছিলাম যে বাবা চলে আয় এখানে, একসঙ্গে একটুখানি খাই। তো ও আসছিলই না, তো আমি আর কি করব, না আসলে একা একাই খেতে হবে। আর আমি এখন হালকা ঝাল দিয়ে রান্না করি, তারপরেও কিন্তু খেতে ইচ্ছে করে। দেখো ভাতের মধ্যে জল ঢেলে দিলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ, সমস্ত বাসনপত্র নিয়ে কলের পাড়ে চলে আসলাম। দুপুরের বাসনপত্র এগুলো মেজে আবার হাত মুখ ধুয়ে ড্রেসটাকে চেঞ্জ করে চলে যাব টিউশনে। টিউশন থেকে আসবো, আসার পরে আবার ছেলেকে নিয়ে বসতে হবে। এই তো আবার ওই আগের রুটিনে চলে আসলাম। কতদিন থেকে বাড়িতে ছিলাম, বিকালে একটুখানি রেস্ট করতে পারতাম, ভালো লাগতো, কিন্তু এখন আবার সেই আগের মতো একটা ধারাবাহিক রুটিনেই চলতে হবে। আমি আমার লাইফস্টাইলটাকে যেভাবে তোমাদের কাছে তুলে ধরেছি, ঠিক সেরকমই একটা মানুষ আমি। তো আমি যেরকম তাই তোমাদেরকে দেখাই। এই জন্যে হয়তো বা তোমরা অনেকেই আমাকে ভুল বোঝো। ক্যামেরার বাইরে কোনো লুকাচুপি আমি খেলি না। আমার যেরকম নেচারের মানুষ আমি সেরকমটাই তোমাদের সঙ্গে তুলে ধরি। যেরকম আমাদের বাড়িতে এখন মিস্ত্রি কাজ করছে, একদিন ডাল ভাত খাওয়াচ্ছি, একদিন মাছ খাওয়াচ্ছি, যেরকম খাচ্ছি আমরা নিজেরা সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরছি, কোনো লুকাচুপি নেই। তো শুধুমাত্র আমি ক্যামেরাবন্দি করি না আমার ছেলে পড়াশোনাটা। তো এক দিদিভাই বলেছিল তুমি কিভাবে পড়াও সেটা আমাদেরকে শেয়ার করো, তার জন্যই একটুখানি তোমাদের সঙ্গে সেদিনকে শেয়ার করেছিলাম। তো দেখো এখানে রাত হয়ে গেছে, রাতের কিন্তু আমি এখন রুটি করছি, যেহেতু হালকা হালকা জ্বর আছে এই জন্যই রুটি খাবো আজ। আমি একটা এরকম মানুষ যে আমি মনের মধ্যে কোনো কথা চেপে রাখতে পারি না, আর কোনো কিছু লুকিয়ে করতে পারি না, যার জন্যে সম্পূর্ণটা তোমাদের সামনে আমি তুলে ধরি। আর যে যখন আসে তাকে যেভাবে খাওয়াই সেটাই তুলে ধরি। কিছু কিছু মানুষ আছে বাইরে একটা আর ভিতরে আর একটা, তারা যেটা দেখায় সেটা তার ভিতরেরটা নয়। কিন্তু আমি এভাবে চলতে পারি না, তাই কিছু কিছু ভিউয়ার্স আমাকে ভুল ভেবে অনেক কিছুই বলে ফেলে। তো সেসব ভিউয়ার্সদের বলছি, প্লিজ তোমরা কারোটা না দেখে কোনো কিছু মন্তব্য করবে না। অনেক সময় অনেক কিছুই ক্যামেরার বাইরে হয়, যেটা চাইলেও আমরা দেখাতে পারি না। কি বলো তো, এখানে আমার পরিবার বলতে তোমরাই। তো একই পরিবারে থেকে তোমাদেরকে আমি যা তাই তোমাদেরকে শেয়ার করি, আমি কোনো কিছু লুকোতে পারি না। এই জন্যে হয়তো কিছু কিছু ভিউয়ার্সের চোখে আমিই খারাপ। যারা সত্যিটাকে মিথ্যে বলে দেখায় বর্তমান সময়ে তারাই হয়তো ভালো। প্রকৃত ভালো মানুষের এই পৃথিবীতে এই জন্যই এত অভাব। তো যাই হোক বন্ধুরা, অনেক কিছুই আজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এদিকে দেখো আমার রুটিটা কিন্তু কি সুন্দর ফুলে উঠেছে। আমার রুটি ভালোই হয়, এই জন্যই শেয়ার করলাম, কেননা তোমরাই তো আমার পরিবারের, একই পরিবারেই আমরা আছি। যেহেতু তোমরা আমার ভিডিও দেখো, তোমরা আমাকে ভালোবাসা দাও,
আমিও প্রচণ্ডই তোমাদেরকে ভালোবাসি, সত্যি মন থেকে বলছি। কেননা আমার মনের বাইরে আর কোনো কিছু থাকে না, যেটা আমি সেটা আমি একবারেই তুলে ধরি। তো যাই হোক, দেখো রুটি ভাজছি। এর আগের দিনও হয়তো তোমরা দেখেছো। তো একটা কথা শেয়ার করি তোমাদেরকে, সেটা হচ্ছে কি বলো তো, যারা 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 এখনও রুটি ভাজতে গিয়ে অনেকটা সমস্যা হয়ে যায়, তারা তারা এই টিপসটা একটু ট্রাই করে দেখো। রুটি কিন্তু 3টা মানে উল্টান দিলেই রুটি ভাজা হয়ে যাবে। তো প্রথমেরটা একটু হালকা করে ভেজে নেবে, তারপরেরটাকে একটু ভালো ভারী করে ভেজে নেবে, মানে মোটামুটি যেন হয়ে যায়। এদিক থেকে বোঝাই যাচ্ছে যে হয়ে গেছে। এবার দেখো পুরোটা একদম কিন্তু ফুলে উঠবে। এভাবে রুটি ভাজলে রুটিটাও অনেকটা নরম হবে এবং সফট হবে। তো যাই হোক, খেতে বসে পড়লাম। রুটি ভাজা কমপ্লিট, সমস্ত সবজি গরম করে খেতে বসে পড়েছি আমরা। তো যাই হোক, আর এদিকে কিন্তু মা একটুখানি সিদ্ধ ভাত করে নিয়েছিল, আর ছেলে আর মা খেয়ে নিয়েছে আগেই। তার মানে মা রুটি খাবে না, রুটি খেলে মাঝে মাঝে মার গ্যাস হয়ে যায়। তো এই জন্য একটুখানি সিদ্ধ ভাত করে নিয়েছিল, আর ছেলের সঙ্গে খেয়ে নিয়েছিল। কেননা মা একা একা খেতে ভালোবাসে না, যার জন্য রাত্রেবেলা বেশিরভাগই বাবুকে ডাকে খাওয়ার জন্য। তো বাবু আর মা আগেই খেয়ে নিয়েছে। তারপরেও ছেলেকে বললাম রুটি খেলে আসো, তো একটুখানি ও রুটি খেতে চাইছিল, তার জন্যে এসেছিলো। আবার বলছে খাবে না, আবার চলেও গেল। তো দেখো বন্ধুরা, রুটি করা হয়ে গেল। তো আমরা বসে পড়লাম, ছেলে ওর ঠাম্মির সঙ্গে ভাত খেয়ে নিয়েছে। তো রুটি ভাজাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। রুটি করা হয়ে গেল। বিকেল টাইমটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, সময় ছিল না, আমি টিউশনে চলে গেছিলাম। টিউশন থেকে এসেই চা করে খাওয়া দাওয়া করে, মানে চা খেয়ে আর কি, ছেলেকে পড়ালাম। ছেলের অনেক পড়ার চাপ ছিল, টিউশন আছে যেহেতু। তো তোমাদের সঙ্গে আর ওটা শেয়ার করা হলো না, একবারে রাতেই চলে আসলাম তোমাদের সামনে। তো রুটি করা হয়ে গেল, আমরা এখন খেতে বসছি, তোমাদের দাদাভাই আর আমি। সবজিগুলো মোটামুটি দুপুরেরই ছিল, এখন আর আমি কোনো সবজি করিনি, সবগুলো সবজিকে গরম করে নিয়েছি আর রুটি করলাম। তো ব্লগটা আর বাড়াচ্ছি না, আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আরও একটি সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের সামনে। আর যারা যারা আমার ভিডিও নতুন করে দেখছো, তারা তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো।